নমস্কার বন্ধুরা, সুজয়দের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর বিজেপির রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশের বেলুন চুপসে গেছে। ওরা এখন বাংলাদেশে হিন্দু নির্যাতনের বেলুন উড়িয়ে ভেসে থাকার চেষ্টা করছে। বাস্তবে ভোটার তালিকায় বেশি বিপদে পড়েছে 1971-এর পর বাংলাদেশ থেকে আসা দরিদ্র হিন্দু উদ্বাস্তুরা, যাদের মধ্যে মতুয়া সম্প্রদায় বিশেষভাবে উল্লেখযোগ্য। হিয়ারিংয়ের নামে যা হচ্ছে সেটা একটা অমানবিক প্রক্রিয়া চলছে। তুগলকি শাসন ব্যবস্থা চলছে। ব্রিটিশ আমলে নীল চাষের ব্যাপারে ব্রিটিশরা যে অত্যাচার করেছিল তারই যেন একটা প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। 95 বৎসর, 91 বৎসর, 85 বৎসর, 75 বৎসরের বৃদ্ধ বৃদ্ধারা এই শীতের দিনে গ্রাম থেকে মহকুমা বা জেলা শহরে যেতে হচ্ছে। 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা গাড়ি ভাড়া করে তাদের যেতে হচ্ছে জেলা শহরে। আর এক বলদ বিজেপির নেতা সুকান্ত মজুমদার বলেছেন, সবাই যদি ভোট দিতে যেতে পারে, সারের হিয়ারিংয়ে কেন যেতে পারবে না? ওরে হরিদাস পাল, ভোট কেন্দ্র হয় বাড়ির 1 মাইলের ভিতর। 10 পা, 50 পা, 100 পা গেলে বুথ ভোট দেওয়ার জন্যে। আর এখানে যেতে হচ্ছে 10 কিলোমিটার, 30 কিলোমিটার দূরে জেলা শহর, মহকুমা শহরে, এই শীতের দিনে। সেটার সাথে এটার তুলনা, কি শিক্ষিত লোক এরা! যে কথা বলছিলাম, গ্রামের দরিদ্র হিন্দু উদ্বাস্তুরা, বিশেষত যারা 1971-এর পরে ভারতে এসেছেন, তারা কিভাবে হিয়ারিংয়ে ভুগবেন, হয়রানি হবেন, তার একটা সংক্ষিপ্ত উদাহরণ দিচ্ছি। যে 11টা কি 12টা ডকুমেন্টের কথা বলেছেন, তার কোনোটাই প্রায় তাদের থাকবে না। যেমন, এই গরিব মানুষরা নিশ্চয়ই 90-95%ই কোনো কেন্দ্রীয় বা সরকারি চাকরিতে যুক্ত ছিলেন না। এরা বেশিরভাগ কৃষি নির্ভর। এদের সরকারি কর্মী বা পেনশনভোগীর কোনো কাগজ থাকবে না। 1987 সালের আগে ব্যাংক, পোস্ট অফিসের কোনো কাগজ, জীবন বীমার কোনো কাগজ, সবটাই এদের থাকবে না। তবে এরা এত গরিব, দিন আনে দিন খায়, এদের আবার ব্যাংকের বই 1987-র আগে, অবাস্তব কথা, থাকবে না। 3, জন্ম শংসাপত্র। কেউ হয়েছে গোয়াল ঘরে, কেউ হয়েছে গাছতলায় জন্ম, কেউ বাংলাদেশে জন্মেছিল, তার আবার শংসাপত্র কি? জন্ম শংসাপত্র এদের কেউ কাউ থাকবে না। 4, পাসপোর্ট। এদের আবার পাসপোর্ট, এরা যেন রাজা উজির ইংল্যান্ড, সুইজারল্যান্ড, দুবাই দুদিন অন্তর বেড়াতে যাচ্ছে, যে এদের পাসপোর্ট থাকবে। 2-4 জন মুসলিম ব্যক্তির গ্রামের দিকে, তাদের হয়তো হজ করতে যে গিয়েছিলেন, তাদের 2-1 জনের পাসপোর্ট থাকে। তাহলে অবাস্তব, চিন্তা করুন, এগুলো কেউ আলোচনা করেনি এতদিন। 5, মাধ্যমিক বা তার উচ্চ স্তরের কোনো পরীক্ষায় পাশের সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড। এরা তো একেবারেই অশিক্ষিত, স্কুলের গণ্ডি কেউ পার হয়নি, তা ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট পাবে কোথায়? আমি একেবারে গ্রাম, অজ গ্রামের কথা বলছি। বেশিরভাগ মানুষ যাদের নাম ওঠেনি, যাদের ম্যাপিং হয়নি, যাদের মূলত হিয়ারিংয়ে ডাকা হচ্ছে, তারা এরা। কি করে কৌশলে এদের বাদ দেওয়া হচ্ছে দেখুন। তাহলে মাধ্যমিকের থাকবে না এদের। 6 নম্বর,
রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেয়া বাসস্থানের শংসাপত্র। সে আবার কি? বাসস্থানের শংসাপত্র কবে কাকে দেওয়া হয়েছে? ফরেস্ট রাইট, কিছু আদিবাসী মানুষ যারা বনাঞ্চলে থাকেন তাদের কিছু কিছু রাইট, বনের কিছু জমি ভোগ করার অধিকার তাদের দেওয়া হয়েছে, সেটা খুব সীমিত। জাতিগত শংসাপত্র অল্প কিছু মানুষের থাকতে পারে, এসসি এসটি ওবিসি, তাও এরা যেহেতু চাকরি বাকরির সাথে যুক্ত না, এরা এই সার্টিফিকেট অনেকে তোলেনি। যাদের ছেলেমেয়েরা চাকরি বাকরির জন্যে চেষ্টা করছে তারা হয়তো বুঝেছে এটার একটা প্রয়োজনীয়তা আছে, তারা হয়তো এসসি এসটি ওবিসির কাগজ তুলেছে। তাহলে এই একমাত্র কাস্ট সার্টিফিকেট কিছু লোকের থাকতে পারে, এই গরিব মানুষদের। ন্যাশনাল এনআরসি আমাদের রাজ্যে হয়নি, অতএব ওটা থাকবে না। পারিবারিক রেজিস্ট্রেশন আমাদের এখানে হয়নি, থাকবে না। জমি বাড়ির দলিল দিয়ে হবে না। জমি বাড়ি পাট্টা বা সরকারি অ্যালটমেন্টে যদি কিছু পেয়ে থাকেন তাহলেই সেটা প্রযোজ্য হবে। আপনি নিজের পয়সায় কোনো জমি বা বাড়ি কিনেছেন তার দলিল দেখালে হবে না। সরকার আপনাকে কোনো পাট্টা দিয়েছে, বর্গা দিয়েছে, বা সরকার কোনো বাড়ি আপনাকে অ্যালট করেছে, সেইগুলোর ক্ষেত্রে সেই কাগজ দেখালেই হবে। তা গ্রামের দিকে এক বামফ্রন্টের আমলে কিছু বর্গা, কিছু পাট্টা দেওয়া হয়েছিল, সেগুলো যদি কেউ সুরক্ষা করে রাখেন, যত্ন করে রাখেন, সেটা দেখালে কে কাজ হতে পারে। এছাড়া আর কে বাড়ি ফাড়ি, এই যে টাকা দিয়ে আবাস হচ্ছে, এর দিয়ে কোনো কাজ হবে না। সে কেন্দ্রীয় সরকারের আবাস যোজনায় হোক আর রাজ্য সরকারের আবাস যোজনায়, এখানে তো টাকা দেওয়া হচ্ছে, এখানে তো বাড়ি অ্যালটমেন্ট করা হচ্ছে না, কোনো দলিল দেওয়া হচ্ছে না, অতএব এও হবে না। তাহলে বুঝলেন গরিব লোকরা কি করে হয়রান হবে। এবং এরা যদি সরকার সত্যিকারের চায় যে এদের নাম তুলবে না, আগে ভোট দিয়েছে হয়তো 10 বার 5 বার, তাও এবার এই কন্ডিশনে যে তুলতে না চায়, এই যে 11 দফা 12 দফা এরা দিয়েছে, এটা আমি 11 দফা বললাম, এর সাথে আছে বিহারের এসআইআর এর কপি দেখাতে পারে যদি কেউ ওখানে ভোটার থেকে থাকে। সে তো বিহারি কি করে, কেউ ওখানে আগে ভোট দিয়েছে, ওখানে নাম উঠেছে, এখন পশ্চিমবঙ্গে নাম তুলতে চায়, ওটা বাতিল করে, সেটা হতে পারে। সে তো আর গ্রামের সাধারণ মানুষ না। আর আধার আধার তো শুধু দিলে কিচ্ছু হবে না, তবে 12-13 এসব গল্প বলে কিচ্ছু হবে না। এর ভিতর কোনোটাই অতি দরিদ্র, অতি গ্রামের মানুষের কোনো কাজে লাগবে না, কোনো কাগজ দেখাতে পারবে না। অতএব এদের হয়রান হতে হবে। আর এরা যদি সত্যি চায় নাম বাদ দেবে, তাহলে এই সূত্রে বাদ দিতেই পারে, ঠেকানো যাবে না। একেবারে তুগলকি ব্যবস্থা চলছে। আমি প্রথম থেকে বলেছি মুসলিমরা তেমন কিছু হয়রান হবে না, অনুপ্রবেশকারী রোহিঙ্গা খুঁজে পাওয়া যাবে না, মরবে হিন্দুরা, সেটাই আবার আজকেও প্রমাণ করে দিল। আমাদের যে এসআইআর হচ্ছিল তার ভিত্তি ছিল হচ্ছে 2002 সালের ভোটার লিস্ট, আর এনুমারেশন ফর্ম ইস্যু করা হয়েছিল 2025-এর ভোটার লিস্টের ভিত্তিতে। সেই 2025 সালের ভোটার লিস্টে পশ্চিমবঙ্গে ভোটার ছিল 7,66,00,000। আর এই যে ড্রাফট ভোটার লিস্ট বেরোলো 2025-এ, তাতে দেখা যাচ্ছে 7,08,00,000 ভোটারের নাম উঠেছে। তাহলে ডিফারেন্সটা কত? 58 লক্ষ। এই যে 58 লক্ষ, এরা কারা? এদের ভিতর মৃত ভোটার 24 লক্ষ, ঠিকই আছে, যাদের মৃত তাদের নাম তো বাদ যাবেই, তারা তো আর এনুমারেশন ফর্ম জমা দিতে পারবে না। তাহলে 58 লক্ষ যে এনুমারেশন ফর্ম জমা হয়নি, তার ভিতর 24 লক্ষ হচ্ছে মৃত ভোটার, আনট্রেসেবল, ট্রেস করা যায়নি, খুঁজে পাওয়া যায়নি, এরকম হচ্ছে 12 লক্ষ।
আর এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়ে গেছে, অন্য জায়গায় চলে গেছে শিফটেড ভোটার, তারা ছিল 20 লক্ষ। আর 2 জায়গায় নাম বা 3 জায়গায় নাম এরকম ভোটারের সংখ্যা ছিল 1,39,000। আর অন্যান্য অন্য কারণে যারা জমা দেয়নি এনুমারেশন ফর্ম, সেটা হচ্ছে 50,000। এর যোগ করলে আপনি পেলেন 58 লক্ষ। এই 58 লক্ষ এনুমারেশন ফর্ম জমা পড়েনি, অর্থাৎ অরিজিনালি এনুমারেশন ফর্ম ইস্যু করা হয়েছিল 7,66,00,000। তার ভিতর ড্রাফট ভোটার লিস্টে নাম উঠেছে 7,08,00,000। এবার হিয়ারিং শুরু হয়েছে। হিয়ারিং 27 ডিসেম্বর থেকে শুরু হয়েছে 2025-এ। এর ভিতর 1,67,00,000 লোকের নামের ব্যাপারে স্ক্রুটিনি হচ্ছে, এদের সন্দেহভাজনের দলে রাখা হচ্ছে। 1,67,00,000 স্ক্রুটিনি হবে। এর ভিতর 1,36,00,000 হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়েছে, আর 31,00,000 হচ্ছে স্ক্রুটিনি হচ্ছে যাদের ম্যাপিং করা যায়নি, অর্থাৎ তাদের বাবা মা ঠাকুরদা ঠাকুমার সাথে তাদের নামের ম্যাপিং করা যায়নি। তাহলে নির্বাচন কমিশন ভোটার লিস্টে যে নাম উঠেছে 7,08,00,000, তার ভিতর এই 7 কোটির ভিতর 1,67,00,000কে স্ক্রুটিনি করবে। তার ভিতর 1,36,00,000 হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি হচ্ছে, আর 31,00,000কে ম্যাপিং করা যায়নি। এখন প্রশ্ন হচ্ছে, প্রত্যেকটা হিয়ারিং এর সেন্টারে 11টা করে টেবিল আছে। এই 11টা টেবিলকে যদি 11টা বুথে একদিনের জন্য ছেড়ে দেওয়া হতো, তাহলে মানুষের এই হয়রানি হতো না। যে প্রতিটা টেবিলে যেখানেই হিয়ারিং হচ্ছে সেখানে 11টা করে টেবিল আছে, সেখানে এআরও, ইআরও, মাইক্রো অবজারভার এরা আছেন, বিএলওরা থাকবেন সেখানে। এই যে মানুষকে এই শীতে, কঠিন শীতের ভিতর দূর দূরান্ত থেকে অসুস্থ রুগ্ন অন্তঃসত্ত্বা মহিলাদের আসতে হচ্ছে, এটা যদি প্রতিটা বুথে এইটা করা যেত, 11 জন, 11টা টেবিল প্রত্যেক সেন্টারে থাকছে, এই 11টা টেবিলকে যদি এক একটা বিধানসভায় এক এক দিনে 11টা বুথে ছড়িয়ে দেওয়া যেত, তাহলে কদিন লাগতো? 1 মাসের ভিতরেই সব কাজ শেষ হয়ে যেত। সেটা না করে এই যে মানুষের হয়রানি, এখন বলছে 85 বৎসরের উপরে যারা তাদের যেতে হবে না। আরে 60 বৎসরের সিনিয়র সিটিজেন, 60 বছরে তুমি বলছো আমি অক্ষম হয়ে গেছি, আমি আর চাকরি করতে পারবো না, কিন্তু আমি 40 কিলোমিটার 30 কিলোমিটার দূরে যে লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারবো। এ কি নিয়ম? এ তো তুগলকি নিয়ম, অমানবিক, অসভ্যতা, ইডিয়েট। তা চলতে পারে? এটাই চলছে। এর নাম বিজেপি, এর নাম মোদি সরকার। আমরা 2016 সালে দেখলাম নোটবন্দি। সেই নোটবন্দিতে মানুষের চরম হয়রানি হয়েছিল, কিন্তু সেখানে কি ছিল, খুব একটা গরিব লোকের কাছে তো ওই বড় নোট ছিল না, তাদের খুব একটা হয়রানি হতে হয়নি। আর কি, প্রতি পরিবারের একজন সে বাড়ির যা টাকা সেটা নিয়ে ব্যাংকে গেছে, লাইন দিয়েছে, তাতেই কি হয়রানি হয়েছিল। আর এখানে কি, এখানে তো বাড়ির একজন গেলে হবে না, বাড়ির যদি 4 জনের নামে নোটিশ আসে 4 জনকেই হাজিরা দিতে হবে।
এবং সেটা দূর দূর শহরে যে। আর নোটবন্দিতে ছিল আপনি লোকাল আপনার যেখানে ব্যাংকে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে যে টাকা জমা দেবেন পুরনো টাকা। তাহলে নোটবন্দিতে যে হয়রানি হয়েছে তার শতগুণ বেশি হচ্ছে এই এসআইআর হিয়ারিংয়ে। চিন্তা করুন আমাদের দেশের বিচার ব্যবস্থা। আমাদের বিচার ব্যবস্থা কখনো কখনো অতি সক্রিয় হয়ে স্বতঃপ্রণোদিত মামলা করে। আর এই যে মানুষের এই কঠিন হয়রানি হচ্ছে, অমানবিক অত্যাচার চলছে, এ ব্যাপারে বিচার ব্যবস্থা নীরব। এরা অনেকটা নপুংসকের চেহারা নিয়েছে। বলতে কষ্ট হলেও বলতে হচ্ছে যে বিচার ব্যবস্থা এখন নপুংসক, জি হুজুরের অনুমতিতে চলছে। না হলে নির্বাচন কমিশনের এইরকম দুর্বিনীত আচরণ, তুগলকি আচরণের বিরুদ্ধে কি বিচার বিভাগ কোনো সিদ্ধান্ত বা রায় দিতে পারতেন না? খসড়া তালিকায় দেখা যাচ্ছে প্রচুর আসল ভারতীয় নাগরিকদের নাম বাদ পড়েছে, যাদের নাম 2002 সালের ভোটার তালিকায় ছিল তাদের নাম বাদ পড়েছে। আবার কোথাও দেখা যাচ্ছে জীবিত মানুষকে মৃত মানুষ দেখিয়ে দেওয়া হচ্ছে। খসড়া তালিকায় জীবিত মানুষের নামের পাশে লেখা মৃত। এর ভিতর আবার টিভিতে নির্বাচন কমিশন সদর্পে ঘোষণা করেছে কেউ যদি কোনো ভুয়ো নথি জমা দেয় তাহলে তার কম করে 1 বছর জেল হবে। যদি ভুয়ো ঢুকে যায় দায় কার? আর যদি আসল নাগরিক বাদ পড়ে তার দায় কে নেবে? আজকের ভিডিওতে আমরা সব পক্ষের দাবি, বাস্তবতা ও আইনি অবস্থান পরিষ্কারভাবে বুঝিয়ে দেব। 1, খসড়া ভোটার তালিকা কেন এত ভুল? খসড়া তালিকা মানেই একটি অস্থায়ী, এখানে ভুল ধরা পড়বেই, সংশোধনের সুযোগ রাখতেই একে খসড়া বলা হয়। কিন্তু এবছর অভিযোগের সংখ্যা অস্বাভাবিকভাবে বেশি। 2, রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশ ইস্যু একটি বড় রাজনৈতিক অভিযোগ উঠে এসেছে। রোহিঙ্গা ও অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা নাকি ভোটার তালিকায় ঢুকে পড়েছে। এবার আমরা যে দেখলাম 58 লক্ষ বাদ পড়েছে, তার ভিতর তো আমরা খুব একটা অনুপ্রবেশকারী রোহিঙ্গা দেখতে পেলাম না। মাঝখান থেকে কি দেখলাম? আমাদেরই হিন্দু সম্প্রদায়ের গরিব মতুয়া সম্প্রদায়ের মানুষের নাম বেশি বাদ পড়েছে। শোনা যাচ্ছিল অনুপ্রবেশকারী মুসলিম এবং রোহিঙ্গারা সীমান্তবর্তী জেলা, শহরের বস্তি অঞ্চলে, শ্রমিক কলোনি এলাকায় লাখে লাখে কোটিতে কোটিতে নাকি ঢুকে পড়েছে। এখানে পরিষ্কার করে বলা দরকার, অভিযোগ থাকা আর প্রমাণিত হওয়া এক জিনিস নয়। এবার আসি মতুয়া ইস্যুতে, যা অত্যন্ত সংবেদনশীল। মতুয়া সম্প্রদায়ের বহু মানুষের অভিযোগ নাগরিকত্ব প্রমাণ থাকা সত্ত্বেও নাম বাদ, পরিবার ভিত্তিক নাম কাটা, বহু বছর ভোট দেওয়া সত্ত্বেও তালিকায় নাম নেই। এখানেই বড় প্রশ্ন, যদি নাগরিকত্বের প্রমাণ থাকা সত্ত্বেও নাম বাদ পড়ে তাহলে সেটা কি নাগরিকের দোষ, না প্রশাসনিক গাফিলতি, তথ্য যাচাইয়ের ত্রুটি বা ডাটা এন্ট্রির ভুল? ভুয়ো নথির শাস্তি বনাম প্রশাসনিক ভুল। নির্বাচন কমিশন বলছে ভুয়ো নথি দিলে 1 বছরের জেল ন্যূনতম। খুব ভালো, কিন্তু প্রশ্ন থেকেই যায়
যদি ভুয়ো কেউ ঢুকে যায় প্রশাসনের চোখ এড়িয়ে, আর যদি আসল নাগরিক বাদ পড়ে প্রশাসনের ভুলে, তাহলে শুধু নাগরিকই শাস্তি পাবে, নাকি দায়িত্বে অবহেলার জন্য প্রশাসনিক জবাবদিহি হবে? এই প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়। সাধারণ নাগরিক কি করবেন? ভয় পাওয়ার কিছু নেই। আপনার করণীয় নির্ধারিত সময়ের মধ্যে দাবি আপত্তি জমা, সঠিক নথি সংযুক্ত করা, শুনানিতে হাজির থাকা, সব কাগজের কপি রাখা। মনে রাখবেন, সঠিক নথি থাকলে আপনার বিরুদ্ধে কোনো শাস্তি হবে না। আদালতের রাস্তা খোলা আছে। যদি শুনানির পরেও নাম না ওঠে, সিদ্ধান্তে আপনি সন্তুষ্ট না হন, তাহলে আইন অনুযায়ী আদালতের দ্বারস্থ হওয়া অধিকার আপনার আছে। ভোটাধিকার কোনো দয়ার বিষয় নয়, সাংবিধানিক অধিকার। বন্ধুরা, আজ প্রশ্ন শুধু রোহিঙ্গা বা অনুপ্রবেশ নয়, প্রশ্ন হলো পুরো ভোটার তালিকা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা। ভুয়ো ঢুকলে শাস্তি হোক, কিন্তু আসল নাগরিক বাদ পড়লে তার দায়ও ঠিক করতে হবে। না হলে গণতন্ত্র দুর্বল হবে, সাধারণ মানুষ আতঙ্কিত হবে। সচেতন থাকুন, ভয় পাবেন না। এই ভিডিওটি শেয়ার করুন, যাতে সত্যটা মানুষ জানে, গুজব নয়। আমার ভিডিও ভালো লাগলে আপনারা লাইক করুন, শেয়ার করুন, কমেন্টে জানান। আর যারা এখনো নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রিপশন বাটনটা ক্লিক করে দিন এবং অল নোটিফিকেশনটা বাজিয়ে দিন, যাতে এই জাতীয় ভিডিও আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। আজকে এই পর্যন্ত, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততদিন সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আনন্দই হলো প্রকৃত ঈশ্বর, আনন্দই হলো প্রকৃত আল্লাহ।